আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই হাইপারটেনশন এন্ড প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে আমরা আসলে হাইপারটেনশন কখন বলি? লাইক কোনো একটা পার্সনের যদি আমরা দেখি যে তার ব্লাড প্রেশারটা সিস্টোলিক মোর দ্যান 140 মিলিমিটার মার্কারি অ্যান্ড ডায়াস্টোলিক মোর দ্যান 90 মিলিমিটার মার্কারি, যদি এই লেভেলে যদি আসলে চলে যায় তখন সেটাকে আমরা বলছি দিস ইজ এ কেস অফ হাইপারটেনশন। সো একটা পার্সন ডিউরিং প্রেগনেন্সি হাইপারটেনশন আসলে অনেকগুলো কারণে হইতে পারে যে তার আগে থেকেই একটা প্রি এক্সিস্টিং হাইপারটেনশন ছিল, হতে পারে সেটা এসেনশিয়াল প্রাইমারি কজ, অথবা একটা সেকেন্ডারি হাইপারটেনশনও হতে পারে। বাট এমন হইতে পারে যে তার আগে থেকে একটা প্রি এক্সিস্টিং হাইপারটেনশন ছিল, বা এমনও হইতে পারে যে একটা পার্সনের একটা জেস্টেশনাল হাইপারটেনশন ডেভেলপ করেছে। মোস্টলি আমরা আসলে হিসাব করি যে 20 সপ্তাহ, লাইক 20তম সপ্তাহের পরে গিয়ে যদি তার হাইপারটেনশন ডেভেলপ করে সেটাকে আমরা জেস্টেশনাল হাইপারটেনশন বলি। বাট জেস্টেশনাল হাইপারটেনশন আসলে তখনই বলা হয় যদি এই পেশেন্টের জাস্ট হাইপারটেনশনই আছে, লাইক একলামশিয়া, প্রি একলামশিয়া, এগুলো কোনো ফিচার টিচার নাই, অনলি হাইপারটেনশন, নো এডেমা, নো প্রোটিনিউরিয়া, নাথিং, জাস্ট হাইপারটেনশন, বাট ধরা পড়ছে লাইক 20 সপ্তাহ পরে গিয়ে, তাহলে সেটা হবে জেস্টেশনাল হাইপারটেনশন। এবং জেস্টেশনাল হাইপারটেনশনটা সাধারণত আমরা মোস্টলি যেটা দেখি যে ডেলিভারি হয়ে যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যে ব্যাপারটা রিজলভ হয়ে যায়, পারসিস্ট ইউজুয়ালি করে না। বাট প্রি একলামশিয়া হয়ে গেলে অনেক পেশেন্টেরই লেটার লাইফে পরবর্তীতে কিছু ক্রনিক কন্ডিশন ডেভেলপ করতে পারে, হাইপারটেনশন থাকতে পারে। বাট জেস্টেশনাল হাইপারটেনশনে আমরা এই ব্যাপারটা দেখি। আর কি কি জায়গায় হাইপারটেনশন আসতে পারে? হতে পারে পেশেন্টের প্রি একলামশিয়া ডেভেলপ করেছে বা একলামশিয়া হচ্ছে। এই প্রি একলামশিয়া কখন বলি? লাইক পেশেন্টের আসলে বেসিক্যালি প্রি একলামশিয়া হচ্ছে একটা, আমরা এখানে দেখি যে তার ভাস্কুলার এন্ডোথেলিয়াল এখানে ডিসফাংশন থাকে, সো এখানে প্রোটিন ইউরিয়া ডেভেলপ করে পেশেন্টের ক্ষেত্রে। সো প্রি একলামশিয়াতে আমি দেখবো পেশেন্টের প্রোটিন ইউরিয়া আছে, হাইপারটেনশন আছে। সো এর পাশাপাশি তার ম্যাটার্নাল অর্গান ডিসফাংশন বা ইউরেটের ও প্লাসেন্টাল ডিসফাংশন এগুলো আসলে থাকতে পারে। তবে মোটা দাগে প্রি একলামশিয়াতে আমরা কি দেখি? হাইপারটেনশন থাকে, প্রোটিন ইউরিয়া থাকে। আর যদি জাস্ট প্রি একলামশিয়া আছে, এই পেশেন্টের একটা সিজার হয়ে গেছে, তখনই এটাকে বলবো একলামশিয়া। তাহলে নর্মালি একটা প্রি একলামশিয়া আছে এরকম পার্সনের যদি সিজার হয়ে যায়, তাহলে এখানেও তো হাইপারটেনশন আছে, এখানেও হাইপারটেনশন আছে, এখানেও হাইপারটেনশন আছে, তাহলে এগুলো সবই ডিউরিং প্রেগনেন্সি আমরা পেতে পারি। আর একটা বলা যায় হোয়াইট কোট হাইপারটেনশন। বেসিক্যালি আসলে তার হাইপারটেনশন নাই, বাট যখন হসপিটালে সে আসছে বা ডক্টরকে দেখছে ওই সময় সে একটু লাইক একটু নার্ভাস ছিল অথবা সে একটু ওরিড ছিল, হ্যাঁ সেই সময় একটু ব্লাড প্রেশার একটু বেড়ে যেতে পারে ডিউ টু দ্য অ্যাংজাইটি, তো সেটা একটা হোয়াইট কোট হাইপারটেনশন। তাহলে আমাদের ডিউরিং প্রেগনেন্সি হাইপারটেনশন আসলে আমরা এত রকম ফরম্যাটে আসলে পাইতে পারি। তবে যখনই আমি আসলে হাইপারটেনশন পাচ্ছি, আমাদেরকে কনসিডার রাখতে হবে যে প্রাইমারি এসেনশিয়াল হাইপারটেনশনই মোস্ট অফ দ্য টাইম আমরা পাই, বাট সেকেন্ডারি হাইপারটেনশনকেও ডেফিনেটলি আমাকে কনসিডারেশনে রাখতে হবে। এখন হাইপারটেনশন ইন প্রেগনেন্সি যদি ডেভেলপ করে আমরা কিভাবে সেটাকে ট্রিট করব? সো একটা জিনিস আমাদের মাথায় সবসময় কাজ করে যে ঠিক আছে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে আলফা মিথাইল ডোপা। আগে দেওয়া হয়তো, এখন আর দেওয়া না, বাট এখন ল্যাবেটাললটা ইউজ করা হয়। বাট শুধুমাত্র ল্যাবেটাললে যে একমাত্র ইউজ করা যাবে, ইটস নট লাইক দ্যাট, বরং এখানে আমাদের আরও কিছু অপশনস আছে। যেমন উই ক্যান ইউজ দ্য ভ্যাসোডায়ালেটর এজেন্ট, যেমন অ্যামলোডিপিন, এই ধরনের যে ভ্যাসোডায়ালেটরগুলো আছে, যেমন এখানে একটা চার্ট আছে যে কোন কোন ড্রাগ আসলে দেওয়া যাবে। সো ডেফিনেটলি ল্যাবেটালল দেওয়া যাবে, সাধারণত টুয়াইস ডেইলি আমরা আসলে দিই, বা এর বাইরেও ডোজ এক্সেপ্ট করা যেতে পারে যে 100 মিলিগ্রাম টুয়াইস ডেইলি নর্মালি এভাবেই শুরু করা হয়, বাট ডোজটা বাড়ায় 600 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি, এভাবেও দেওয়া যেতে পারে। বাট ল্যাবেটালল ইজ ওয়াইডলি ইউজড। বাট ল্যাবেটালল বাদেও আমরা কিছু ভ্যাসোডায়ালেটর এজেন্ট যেমন অ্যামলোডিপিন, নিফেডিপিন এইগুলাকে আসলে দিতে পারি। নর্মালি ওয়ান্স ডেইলি বা টুয়াইস ডেইলি দুই রকম ডোজিংয়ে আছে, যেমন নিফেডিপিনের ক্ষেত্রে ওয়ান্স ডেইলি সাজেস্ট করা হচ্ছে, আবার অ্যামলোডিপিনের ক্ষেত্রে টুয়াইস ডেইলি সাজেস্ট করা হচ্ছে ইন কেস অফ প্রেগনেন্ট লেডিজ। এখানে আরও দুইটা ড্রাগের নাম লেখা আছে, একটা হচ্ছে আলফা মিথাইল ডোপ আর একটা হচ্ছে ডক্সাজোসিন। ওকে, ডক্সাজোসিন এটা অলসো একটা ভ্যাসোডায়ালেটর। বেসিক্যালি এটা আসলে সিম্প্যাথোলাইটিক একটা ড্রাগ, আমাদের আলফা ব্লকার হিসেবে কাজ করে। বাট আলফা মিথাইল ডোপা দেওয়া যায়, দ্যাট ইজ ট্রু। বাট আলফা মিথাইল ডোপার ক্ষেত্রে যেটা প্রবলেম সেটা হচ্ছে এটার অ্যাডভার্সিটিস খুব বেশি, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া হইতে পারে বা এই ধরনের কিছু অ্যাডভার্সিটিস ডেভেলপ করে, যে কারণে আলফা মিথাইল ডোপ এখন আর খুব একটা ইউজ করা হয় না। বাট এটা যদি স্টিল দেওয়া যায় লাইক টুয়াইস ডেইলি 250 মিলিগ্রাম বা 1000 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি দেওয়া যাইতে পারে। ডক্সাজোসিন দেওয়া যাইতে পারে 0.5 মিলিগ্রাম টুয়াইস ডেইলি থেকে শুরু করে 8 মিলিগ্রাম থ্রাইস টাইম এ ডে। আমরা এটা আসলে এই ডোজিং প্যাটার্ন আসলে এখানে আমরা চাইলে দিতে পারবো। তাহলে আমাদের প্রেগনেন্সিতে হাইপারটেনশন ম্যানেজমেন্টে আমরা এই ড্রাগগুলো দিতে পারি। তবে যেইটা আমরা 100% দিতে পারবো না সেটা হচ্ছে এসি ইনহিবিটর বা এআরবি।
কারণ হচ্ছে এটা আসলে ফিটাল ইফেক্ট আছে, ফিটোটক্সিসিটি আমরা আসলে দেখি। সো ফিটোটক্সিক ইফেক্টের কারণে এসি ইনহিবিটর এটাকে আমরা আসলে অ্যাভয়েড করি। সেকেন্ড কোশ্চেন আসতে পারে যে হোয়াট অ্যাবাউট দ্য ডায়োরিটিক্স, ডায়োরিটিক্সকে আমরা ইউজ করতে পারি যেমন ফুরোসেমাইড বা স্পাইরোনোল্যাকটোন, ওদের হচ্ছে আমরা আসলে এটাকে অ্যাভয়েড করতে চাই। কেন ডায়োরিটিক্সকে অ্যাভয়েড করতে চাই? ডায়োরিটিক্সকে অ্যাভয়েড করার সবচেয়ে বড় কারণ হচ্ছে ডায়োরিটিক্স দিলে দেখা যাচ্ছে যে প্লাসেন্টাল সার্কুলেশন কমে যেতে পারে। সো ইট ক্যান রিডিউস দ্য সার্কুলেটিং ভলিউম এবং এটার কারণে প্লাসেন্টাল হাইপোপারফিউশন হইতে পারে। সো প্লাসেন্টাল হাইপোপারফিউশন হলে বাচ্চা অ্যাফেক্টেড হবে, সেই কারণে আমরা আসলে ডায়োরিটিক্স এখানে দিতে চাই না। সেটা হচ্ছে গ্রস কথা। তাও আমরা একটু প্রত্যেকটা পার্ট নিয়ে একটু হালকা হালকা একটু আলোচনা করি। যেমন জেস্টেশনাল হাইপারটেনশন, এটা আসলে কখন বলতেছি? যে সেকেন্ড হাফ অফ দ্য প্রেগনেন্সি ওই টাইমে ধরা পড়ছে, লাইক 20 সপ্তাহের পরে যে ধরা পড়ছে সেটা হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন। এবং নর্মালি যেটা হয় পোস্টপার্টাম পিরিয়ডে লাইক 3 মাসের মধ্যে ব্যাপারটা রিজলভ হয়ে যায়, 3 মাসের মধ্যে ব্যাপারটা রিজলভ হয়েছে। যদি জেস্টেশনাল হাইপারটেনশন ডেভেলপ করে আমরা কোন ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করবো? এই যে একটু আগে যেগুলো বলছি, ল্যাবেটলল দিতে পারবো, আলফা মিথাইল ডোপা দিতে পারবো, ডক্সাজোসিন দিতে পারবো, নিফেডিপিন দিতে পারবো, অ্যামলোডিপিন দিতে পারবো, এইগুলোকে আমরা আসলে দিতে পারবো। এখন প্রেশার কন্ট্রোল করা খুবই ইম্পর্ট্যান্ট যেন ব্যাপারটা প্রি এক্লামশিয়া পর্যন্ত না যায়। এখন প্রি এক্লামশিয়াটা আমাদের জন্য আসলে খুবই ইম্পর্ট্যান্ট। কেন? বেসিক্যালি এটা আসলে একটা ভাস্কুলার এন্ডোথেলিয়াল ডিসফাংশন এবং দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড অ্যারাউন্ড 10% প্রেগনেন্সিতে আমরা প্রি এক্লামশিয়া ডেভেলপ করতে দিই। কারণ প্রি এক্লামশিয়া আসলে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টরগুলো কী কী? আমরা একটু রিস্ক ফ্যাক্টরগুলো একটু দেখাই। সো দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর প্রি এক্লামশিয়া, যে আগে থেকেই হয়তো বা প্রি এক্লামশিয়ার হিস্ট্রি আছে, লাইক প্রিভিয়াস প্রেগনেন্সিতে প্রি এক্লামশিয়া ছিল, অথবা মাল্টিপল প্রেগনেন্সি, লাইক পেশেন্টের একই সাথে হয়তো বা আমরা দেখতেছি টুইন প্রেগনেন্সি বা ট্রিপলেট প্রেগনেন্সি বা প্রাইমি গ্রাভিডা, স্টিল রিস্ক ফ্যাক্টর। জেনেটিক প্রিডিসপোজিশন লাইক ফ্যামিলি হিস্ট্রি থাকবে সেখানে, ওবেসিটি, হ্যাঁ, বা ম্যাটার্নাল এজ যদি খুবই বেশি থাকে সেখানে রিস্ক বেড়ে যায়। এর পাশাপাশি কিছু প্রি এক্সিস্টিং কিছু মানে কন্ডিশন আছে যেগুলোতেও আমরা দেখি যে প্রি এক্লামশিয়া হওয়ার রিস্ক বেশি হয়ে যায়। যেমন কি আগে থেকে সিকেডি আছে, আগে থেকে হাইপারটেনশন আছে, আগে থেকে ডায়াবেটিস আছে, আগে থেকে এসএলই আছে, বা আদার কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আগে থেকেই আছে। এরকম জায়গাতে আমরা লাইক সাপোজ রিউমাটয়েড আর্থ্রাইটিস আগে থেকে আছে, বা এরকম কোনো কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আগে থেকে আছে, এই ধরনের জায়গাতেও আসলে আমরা দেখি যে রিস্ক আসলে ডেফিনেটলি আসলে বেড়ে যায়। তাহলে প্রি এক্লামশিয়ার ক্ষেত্রে এই রিস্ক ফ্যাক্টরগুলো আসলে কাজ করে। এখন পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি থাকে? নর্মালি আমরা দেখি পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে পেশেন্ট আমাদের কাছে হাইপারটেনশন নিয়ে আসে, পেশেন্ট আমাদের কাছে প্রোটিনিউরিয়া নিয়ে আসে, এডেমা নিয়ে আসে, এবং এমনও হইতে পারে লাইক পেশেন্টের হাইপারটেনশন অনেক বেশি থাকলে হেডেক ডেভেলপ করতে পারে, ভিজুয়াল প্রবলেম ডেভেলপ করতে পারে, হেল্প সিনড্রোম যদি ডেভেলপ করে, হেল্প সিনড্রোমের জন্য পেশেন্ট দেখা যাচ্ছে যে তাদের অনেক সময় অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, বিশেষ করে রাইট আপার কোয়াড্রেন্ট এই রিজিয়নে অনেক সময় পেইন থাকে, কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে, লো প্লাটিলেট থাকে, অনেক সময় ব্লিডিং ম্যানিফেস্টেশনও হইতে পারে। সো লিভার এনজাইমগুলো ইম্পেয়ারমেন্ট থাকে। সো ভ্যারাইটিস অফ প্রেজেন্টেশন আমরা আসলে পাই। সো এখানে একটা ফিগারের কথা বলা হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, একটু ফিগারটা বের করি। সো প্রি এক্লামশিয়াতে আমরা একটু এই ছবিটার দিকে একটু তাকাই, যে এই ছবিতে আমাদের প্রেজেন্টেশনটা ছিল যেমন ফ্ল্যাশিং লাইটস, নসিয়া, ভমিটিং ডিউ টু হাইপারটেনশন, এপিগ্যাস্ট্রিক বা রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, হাইপারটেনশন, পেশেন্টের কনস্ট্যান্ট অ্যাবডোমিনাল পেইন থাকবে যদি প্লাসেন্টাল অ্যাব্রাপশন হয় বা অ্যাব্রাপশিও প্লাসেন্টা ডেভেলপ করে। আর কি হয়? ফিটাসের ক্ষেত্রে ইন্ট্রাইউটেরাইন ডেথ হইতে পারে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হইতে পারে, ডেফিনেটলি প্রোটিনিউরিয়া তো থাকবেই, এডেমা ডেভেলপ করবে, আর হেডেক, ডেলিরিয়াম, সিজার হয়ে গেলে সেটাকে তখন আমরা আসলে এক্লামশিয়া বলে ফেলি, তখন আর প্রি এক্লামশিয়া হবে না। বাট দিস আর দ্য টিপিক্যাল ফাইন্ডিংস অফ প্রি এক্লামশিয়াতে আমরা তাহলে এই ফাইন্ডিংসগুলো আসলে পাইতে পারি। তাহলে এখন কথা হচ্ছে যে প্রি এক্লামশিয়া যদি ডেভেলপ করে আমাদের আসলে টার্গেট কি, আমরা আসলে কীভাবে এটাকে ম্যানেজ করবো? সো আমাদের ম্যানেজমেন্টে ডেফিনেটলি একটা গোল হচ্ছে যে তার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করা। ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা ব্যাপার হচ্ছে সিজারকে আমরা প্রোফাইল্যাক্সিস করতে চাই, সিজারকে ঠেকাইতে চাই, প্রিভেন্ট করতে চাই। ফর দিস উই গিভ ম্যাগনেসিয়াম সালফেট। এটার জন্য আমরা আসলে ম্যাগনেসিয়াম সালফেট আসলে দিয়ে থাকি। এর পাশাপাশি ইনভেস্টিগেশন করে যদি দেখি যে তার কোয়াগুলোপ্যাথি আছে, হ্যাঁ, তাহলে সেইটাকে আমাকে রিভার্স করার জন্য আমরা একটু ম্যানেজ করতে পারি, ফ্লুইড ব্যালেন্স এটাকে মেনটেন করতে হবে, এটা আমাদের এখন দেখতে হবে। এখন কথা হচ্ছে যে প্রি এক্লামশিয়ার অ্যাকচুয়াল সলিউশন হচ্ছে টার্মিনেশন অফ প্রেগনেন্সি। লাইক টার্মিনেশন অফ প্রেগনেন্সি উইল সলভ
প্রি এক্লামশিয়ার যত প্রবলেম। এখন পেশেন্ট যদি আর্লি স্টেজে থাকে সেখানে কিন্তু টার্মিনেশন অফ প্রেগনেন্সি করা আসলে টাফ, তাই না? কারণ আর্লি স্টেজে মানে টার্মিনেট করে দিলে তো বাচ্চা মরে যাবে। সো আর্লি স্টেজে এই জন্য যদি প্রেগনেন্সির আর্লি স্টেজে যদি প্রি এক্লামশিয়া হয়, আমাদের টার্গেট থাকবে যে ঔষধ দিয়ে যতদিন ঠেকানো যায়, বেসিক কথা। সো আর্লি প্রেগনেন্সি যদি হয়, মেডিকেল ম্যানেজমেন্ট এমনভাবে ইনিশিয়েট করবো যে টার্গেট থাকবে কন্ট্রোল দ্য কন্ডিশন অ্যান্ড মেনটেনিং দ্য ফিটাস ইন দ্য ইউটার অ্যাজ লং অ্যাজ পসিবল, যতদিন সম্ভব হয় ইউটারাসে বাচ্চাটা রেখে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা। কিন্তু যদি লেটার স্টেজে ডেভেলপ করে বা কোনোভাবে মেডিকেল ম্যানেজমেন্ট পারতেছে না, ফেইল করতেছে, সেইখানে আসলে আমাদেরকে টার্মিনেশন অফ প্রেগনেন্সি আসলে করতে হবে। সো টার্মিনেশন অফ প্রেগনেন্সি সেইখানে আসলে লাস্ট সলিউশন, বিকজ টার্মিনেশন করলে অটোমেটিকভাবে ইমিডিয়েটলি আসলে পেশেন্টের কিউর হয়ে যায়। এখন এটার অ্যাডভান্স স্টেজ হচ্ছে এক্লামশিয়া। এক্লামশিয়া আমি আসলে তখনই বলছি যখন তার একটা সিজার ডেভেলপ করে। সো এক্লামশিয়া অ্যারাউন্ড 1% প্রেগনেন্সিতে ডেভেলপ করে এবং এটার সিগনিফিক্যান্ট মর্টালিটি আছে। সো দেখা যাচ্ছে যে যখন সিজার হয় পেশেন্টের আগে থেকেই প্রি এক্লামশিয়া কিন্তু আছে। এখন এরকম হয় না যে তার হাইপারটেনশন নাই, প্রোটিনিউরিয়া নাই, হঠাৎ করে সিজার হয়ে গেছে, দিস ইজ ভেরি আনলাইকলি। নর্মালি এক্লামশিয়া হওয়ার আগে প্রোটিনিউরিয়া হবে, তার এডেমা থাকবে, হাইপারটেনশন থাকবে, এইটা পার হয়েই নর্মালি এক্লামশিয়া পর্যন্ত আমরা যাইতে দেখি। সো নর্মালি আমরা এটাই দেখি। এখন ট্রিটমেন্ট কীভাবে করবো? সো এক্লামশিয়া হইলে সিজারকে ঠেকাইতে গেলে আমাকে ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করতে হবে। সো ইন্ট্রাভেনাস রুটে আমরা ম্যাগনেসিয়াম সালফেটটা কীভাবে দিই? আমাদের প্রথমে একটা লোডিং ডোজ আছে। সো প্রথমে আমরা একটা 4 গ্রাম আমরা একটা ইন্ট্রাভেনাস রুটে 15 মিনিট ধরে একটা ইনফিউশন করি। এটা হচ্ছে আমাদের লোডিং ডোজ। লোডিং ডোজের পরে আমরা কি করতেছি, এরপরে আমরা 1 গ্রাম পার আওয়ার এই রেটে ম্যাগনেসিয়ামটাকে 24 ঘন্টা ধরে দিই। বাট এইখানে আসলে এটাকে ট্রাইটেট করা যায় অ্যাজ পার দ্য ম্যাগনেসিয়াম লেভেল। সো এটাকে আমরা ট্রাইটেট করে করে দিতে পারি। এবং ডেফিনেটলি ডেলিভারি অফ দ্য ফিটাস, টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি অবশ্যই লাগবে। এক্লামশিয়া, প্রি এক্লামশিয়ার অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট কিন্তু আসলে এটাই, যে টার্মিনেশন অফ প্রেগনেন্সি উইল সলভ ইট। বাট এক্লামশিয়ার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে পেশেন্টের মর্টালিটি রেট অনেক বেশি, পেশেন্টের অ্যাডভার্স আউটকাম খুব খারাপ, ইনফ্যাক্ট ফিটাসের অ্যাডভার্স আউটকামও আসলে আসতে পারে। সো উইমেন উইথ প্রি এক্লামশিয়া আর মোর লাইকলি টু ডেভেলপ হাইপারটেনশন, সিকেডি, সেরেব্রোভাস্কুলার ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ ইন দ্য লেটার পার্ট অফ দ্য লাইফ। তার মানে একবার যার মানে প্রি এক্লামশিয়া হচ্ছে লেটার পার্ট অফ লাইফে, তার এই ক্রনিক কন্ডিশন হাইপারটেনশন, সিকেডি, সেরেব্রোভাস্কুলার কন্ডিশন বা ইসকেমিক হার্ট ডিজিজ এগুলো হওয়ার প্রবাবিলিটি আসলে অনেক বেশি। সো হাইপারটেনশন নিয়ে আলোচনা এইটুকুই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।